নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প দুধ মা। সার্কুলার রোডের উপর বৃহৎ বাগানওয়ালা ওই যে নীলবর্ণের দ্বিতল গৃহখানা, উহাই ডাক্তার ডি ভাদুরীর বাসস্থান। ফটকের পার্শ্বে উজ্জ্বল পিত্তফলকে কালির অক্ষরে সে কথাই লেখা আছে। বিলাতি পরীক্ষায় তিনি ইংরেজি বর্ণমালায় কি কি অক্ষর উপাধি পাইয়াছিলেন তাহার ফিরিস্তি সহ ইহা প্রকাশ পায় যে তিনি মিন্টো মেডিকেল কলেজের ধাত্রীবিদ্যার অধ্যাপক এবং উক্ত কলেজ সংলগ্ন হাসপাতালে প্রসূতি বিভাগের বড় কর্তা। এই বাড়িখানা তাহার নিজস্ব নয়, ভাড়াটিয়া বাড়ি। তাই বলিয়া কলকাতা শহরে তাহার নিজের বাড়ি যে নাই এমন নহে। ইতালি পদ্মপুকুরে তাহার পৈতৃক বাড়ি রইয়াছে, তাহা ভাড়া খাটে। বিবেকানন্দ রোডের উপর তাহার একখানি দ্বিতল বাড়ি নির্মিত হইতেছে। নির্মাণ শেষ হইলেই উহাও আপাতত ভাড়া দিবেন বলিয়াই প্রকাশ পাইয়াছে। নিজের বাড়ি থাকিতে ভাড়াটিয়া বাড়িতে বাস করিবার কারণ এই যে তাহার প্র্যাকটিসটা এই অঞ্চলেই বেশি। অন্যত্র বাস করা তার ব্যবসায়ের পক্ষে ক্ষতিজনক হইতে পারে। কলেজের বেতনে এবং প্র্যাকটিসে ডাক্তার সাহেব প্রচুর অর্থ উপার্জন করেন। তাহার গৃহিণী দুশের জড়োয়া গহনা এবং কোম্পানির কাগজে লোহার সিন্দুক ভর্তি। তাহার দুখানা মোটর কার, সমাজে মান সম্ভ্রম যথেষ্ট, কিন্তু তাহার মনে সুখ নাই। তাহারও নাই, তাহার স্ত্রীরও নাই। তাহারা নিঃসন্তান, ইহাই তাহাদের মনস্তাপের কারণ। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি, তার স্ত্রী বিভাবতীর বয়স 40। সুতরাং সন্তান হইবার আশা ভরসাও অনেক কাল বিলুপ্ত হইয়াছে। বর্ষাকাল, শ্রাবণ মাস, কয়েকদিন বৃষ্টি বন্ধ হইয়া গরমটা অসহ্য হইয়া উঠিয়াছে। সুবৃহৎ শয়নকক্ষে ঘূর্ণায়মান বিদ্যুৎ পাখার নিম্নে পালঙ্কের উপর ডাক্তার দম্পতি আরামে নিদ্রা যাইতেছেন। পশ্চিম দিকে 3টি জানলা সম্পূর্ণভাবে মুক্ত। সেই জানলা দিয়া ক্ষীণ উষালোক প্রবেশ করিতেছে। গৃহোদ্যানের বৃক্ষ শাখাবাসী কাকড়া ডাকাডাকি করিতেছে, এখনো মনস্থির করিয়া উঠিতে পারে নাই। এমন সময় হঠাৎ ডাক্তার সাহেবের নিদ্রাভঙ্গ হইল। রুদ্রদ্বারের বাহির হইতে কে যেন কান্না করিতেছে। কে বলিয়া ডাক্তার সাহেব শয্যায় উঠিয়া বসিলেন। মা, মা, গিন্নিমা। বেড সুইচ টিপিয়া আলো জ্বালাইয়া ডাক্তার সাহেব ঘড়ি দেখিলেন, মাত্র 5টা। এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবার কথা। অসময়ে একই উৎপাত। বিরক্তিতে ডাক্তার সাহেব ভূকঞ্চিত হইল। জিজ্ঞাসা করিলেন, কে? ঝি। উত্তর হইল, আগে দরটা খুলুন বাবা। বিলাত ফেরত ডাক্তার সাহেবের পত্নী গিন্নিমা সাহেব, মেম সাহেব নয়েন, তার পরিচালিকা যে সে ঝি, আয়া নয়। আর সেই অসভ্য ঝি প্রভুকে বলে বাবা, হুজুর বলে না। কিন্তু ইহার বিশিষ্ট কারণ আছে। গৃহকর্ত্রী বিভাবতীর মতামত এই বিষয়ে অত্যন্ত অদ্ভুত। তাহাকে কেউ মেম সাহেব বলিলেন তিনি দস্তুর মতো চটিয়া যান। টেবিলে বসিয়া কাঁটা চামচ সহযোগে আহার করেন বটে, কিন্তু রাধে ও পরিবেশন করে বামুন ঠাকুর। তবে তিনি যে ঘোর হিন্দু বলিয়া বা অশিক্ষিত বলিয়া এরূপ মনে করেন তাহা নয়েন। তিনি বেথুনে পড়া মেয়ে, 2টা পাশও করিয়াছিলেন এবং আজিও স্বামীর সহিত ইংরাজি হোটেলে গিয়া নিষিদ্ধ পক্ষীর মাংস গ্রহণও
আপত্তি করেন না। বাবা, দরটা একবার খুলুন। ডাক্তার সাহেব ইতিমধ্যে শয্যা হইতে নামিয়া চেয়ারের উপর হইতে ড্রেসিং গাউনটা লইয়া গায়ে দিলেন। দ্বার মোচন করিয়া দেখিলেন ঝি সোনার মা দাঁড়াইয়া ঠক ঠক করিয়া কাঁপিতেছে। ভয়ে মুখ তার বিবর্ণ, নিঃশ্বাস ঘন ঘন পড়িতেছে। ডাক্তার সাহেব তাহার মূর্তি দেখিয়া বিস্মিত ও কিঞ্চিত ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে ঝি? সোনার মা রুদ্ধস্বরে বলিলেন, আগে ছেলে। ডাক্তার বলিলেন, ছেলে? কার ছেলে? কি হয়েছে তার? এই সময় ডাক্তার গৃহিণীর ঘুম ভাঙিল। তিনি বিছানায় উঠিয়া বসিলেন। হ্যাঁ গা, কি হয়েছে? কি বলছে ঝি? ভিতরে এসে বলো বলিয়া ডাক্তার সাহেব টেবিলের নিকটে গিয়া একটা সিগারেট ধরাইয়া আসিয়া পালঙ্কের প্রান্তে পা ঝুলাইয়া বসিলেন। সোনার মা বলিল, কোন অবাগে সৎ খেয়ারি এমন একটা কাজ করলে মা? তা তো জানি নে, একটা মরা ছেলে এনে আমাদের সদর দরজায় শুয়ে রেখে গেছে মা। গৃহিণী বলিলেন, মরা ছেলে? কত বড় ছেলে? সোনার মা বলিল, আতুরের ছেলে বলে মনে হয়, একেবারে কচি ছেলে মা, একেবারে কচি। আমি ঘুম থেকে উঠে মনে করলাম, যাই বাসি কাজগুলো সব সকাল সকাল ছেড়ে ফেলি। সদর বারান্দা ঝাড় দেব বলে ঝাঁটা গাছটা হাতে করে যেই সদর দরজা খুলেছি, অমনি দেখি মা ন্যাকড়ায় জড়ানো একটা কি পড়ে রয়েছে, একেবারে চৌকাঠের কাছে। আর একটু হলে মারিয়ে ফেলছিলাম আর কি। বলি, কি পড়ে রয়েছে ওটা? ভালো আলো হয়নি তখন, তা বুড়ো মানুষ, চোখে একটু ঝাপসাই দেখ। চোখে দেখি মা কচি ছেলের মুখ, সর্বাঙ্গ ন্যাকড়ায় জড়ানো, মুখ তো শুধু বেরিয়ে আছে। আহা আহা, কোন অবাগের বাচ্চা, যেন রাজপুত্রটি গো, নড়েও না চড়েও না। মা গো বলে ভয়ে ছুটতে ছুটতে এলাম আপনাদের খবর দিতে। ডাক্তার বলিল, মেয়ে না ছেলে তুমি জানলে কি করে? ঝি বললে, কি জানি বাবা, নারায়ণই জানেন। ডাক্তার বললেন, নারায়ণ কেন? গা খুলে দেখলেই তো আমরা বুঝতে পারবো। গৃহিণী বললেন, মেয়েই হোক আর ছেলেই হোক, এ নিশ্চয় কোনো নষ্ট স্ত্রীলোকের কাজ। বিধবা টিধবা কেউ পোষক করেছে, তার আত্মীয় বন্ধুরা গলা টিপে মেরে এখানে ফেলে রেখে গেছে। সোনার মা বললে, তা হবে গো, তা হবে। পুলিশে খবর দাও মা, তারা ধরে নিয়ে গিয়ে হারামজাদি নচ্ছার মাগিকে ফাঁসি দিক। ডাক্তার সাহেব মুখ হইতে সিগারেট নামাইয়া ওষ্ঠ কঞ্চিত করিয়া মাথাটি নাড়িতে নাড়িতে বলিলেন, তা নয় বোধ হয়, গলা টিপে মারিনি বোধ হয়। তাহলে মরা ছেলে রাস্তায় ফেলে দিত, কিংবা জঞ্জালে কিংবা কোনো পুকুরে টুকুরে ফেলে দিয়ে যেত। ডাক্তার, বিশেষত ডাক্তার ভাদুরীর সদরে কেউ রেখে যাবে কেন? গিন্নি, তুমি ঠিকই বলছো, কোনো নষ্ট স্ত্রীলোক ওকে পোষক করেছে, সে কথা সম্ভব বলেই মনে হচ্ছে। কিন্তু ছেলেই হোক আর মেয়েই হোক, সে বোধহয় জ্যান্ত, ঘুমোচ্ছে বলে ঝি মনে করেছে মারা গেছে। অন্তত যখন রেখে গিয়েছিল তখন জ্যান্তই ছিল বলে আমার বিশ্বাস। আমি যদি ওকে বাঁচাতে পারি সেই আশাতেই বোধহয় এ কাজ করেছে। যাই দেখি ব্যাপারটা কি। বলিয়া তিনি খাট হইতে নামিলেন।
গৃহিণী কৌতূহল দমন করতে না পারিয়া স্বামীর পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। সোনার মাও চলিলেন। সে বলিতে বলিতে গেল, আহা বাছারে, এলি এলি অমন রাক্ষসের গর্বে কেন মেলি? আর কি কোথাও ঠাঁই পেলি রে? ডাক্তার সাহেব সদর বারান্দায় গিয়ে দেখলেন ইতিমধ্যে তাহার অন্যান্য ভৃত্যরা সেখানে গিয়ে অবাক হইয়া সেই পরিত্যক্ত মানবের পানে চাইয়া আছে। নহে ক্রিকেট ফানেলে শিশুটি জড়ানো। ডাক্তার সাহেব কিন্তু দৃষ্টিমাত্র বলিলেন, কে বললে মরা ছেলে? এ তো ঘুমোচ্ছে, ওই যে নিঃশ্বাস পড়ছে। বলিয়া তিনি শিশুর আবরণ ধরিয়া তাকে নাড়িয়া দিলেন। শিশু তখনই চক্ষু খুলিয়া ট্যাটা করিয়া কাঁদিয়া উঠিল। সকলের বিমর্ষ মুখে হাসি ফুটিল। সোনার মা বলিয়া উঠিল, জয় বাবা সত্যনারায়ণ, জয় মা কালীঘাটের কালী। গৃহিণী স্বামীর হস্ত স্পর্শ করিয়া কইল, হ্যাঁ গা, বাঁচবে? ডাক্তার বলিলেন, তা এখনই বলা যায় না, চেষ্টা করে দেখতে হবে। গৃহিণী বলিলেন, চেষ্টা করো গে, ওকে বাঁচাও, আমি ওকে নেব। ডাক্তার সাহেব শিশুকে তুলিয়া তাহার ডাক্তারখানা ঘরে লইয়া গেলেন। বহিরাবরণ খুলিলেন। ইহা কাহারও পাতলুন ছেঁড়া বলিয়াই মনে হয়। তাহার নিম্নে সুকোমল সিল্ক ফানেল, ইহাও যেন কাহার কামিজ বা পাঞ্জাবি ছেঁড়া। মেয়ে নয়, ছেলেই বটে, এবং বাস্তবিক সদ্যজাতই বটে। গতকল্য দিবসে বা হয়তো রাত্রেই ভূমিষ্ঠ হইয়া থাকিবে। নারী কাটাও হইয়াছে, স্নান করানোও হইয়াছে। শিশু সমভাবেই কাঁদিতে লাগিল। গৃহিণী বলিলেন, খিদে পেয়েছে বোধ হয়, তাই খুব কাঁদছে, দুধ আনবো? ডাক্তার বলিলেন, না, একটু হরলিক তৈরি করো। স্পিরিট ল্যাম্প জ্বালিয়া গৃহিণী জল সেখানেই গরম করিতে লাগিলেন। শিশুর পরিচর্যার ভার আপাতত সোনার মার উপরেই পড়িল। সে 4-5টি সন্তানের জননী, শিশু পালনবিধি ভালো স্বরূপই জানে। এখন 2-3 দিন হরলিক চলিবে, তারপর একজন দুগ্ধবতী ধাত্রীর প্রয়োজন হবে। হাসপাতালে যাইবার সময় স্বামীকে বিভাবতী বলিয়া দিলেন, দেখো না গো, তোমার প্রসূতি বিভাগে যদি কাউকে পাও। বেলা 11:30টায় ডাক্তার সাহেব হাসপাতাল হইতে ফিরিলেন। পুলিশের একজন ইন্সপেক্টর তাহার সঙ্গে আসিয়াছিল। হাসপাতালে পৌঁছাইয়া ডাক্তার সাহেব ঘটনার বিবরণ থানায় পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন। ইন্সপেক্টর বিনোদবাবু তাই ইনকোয়ারির জন্য ডাক্তার সাহেবের সঙ্গেই আসিয়াছেন। দ্বিতলে একটি আলো বাতাসযুক্ত ভালো ঘরে শিশু স্থান পাইয়াছে। ডাক্তার সাহেব বিনোদবাবুকে লইয়া সেই ঘরে প্রবেশ করিলেন। শিশুর জন্যে ছোট্ট খাটে শয্যা প্রস্তুত হইয়াছে। মাথায় তাহার রেশমে বোনা সুন্দর কানঝাপা টুপি, গায়ে সাহেবদের কচি ছেলেদের মতো ফানলের লম্বা কুর্তি, পায়ে লাল উলের মোজা। পাশে সোনার মা বসিয়া আছে। ডাক্তার সাহেব ঝিকে জিজ্ঞাসা করিলেন, এসব কোথা থেকে এলো রে? কেউ দিয়ে গেল নাকি? সোনার মা মাথা হেঁট করিয়া বলিলেন, আগে না, মা কম্পাউন্ডার বাবুকে দিয়ে হক সাহেবের বাজার থেকে আনিয়েছেন। ইন্সপেক্টর বাবু এতক্ষণ এক দৃষ্টিতে শিশুর মুখখানে চাইয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, রং তো খুব ফর্সা। হ্যাঁ মশাই, এটা সাহেবদের ছেলে নয় তো? ডাক্তার সাহেব বলিলেন, না না, তা নয়। ইউরোপিয়ানদের কচি ছেলের রং তো এরকম তো হয় না, তা তো আরো ফর্সা হয়, একেবারে ধবধবে সাদা। আতুরের ছেলের রং এরকম হলে কমে সেটা শ্যামবর্ণে গিয়ে দাঁড়ায়। বিনোদবাবু বললেন, তাহলে আপনার মতে এ সাহেবের ছেলে নয়, বাঙালিরই ছেলে? ডাক্তার বলেন, বাঙালি কি খোট্টা
কি মারোয়ারি তা কি করে বলবো, তবে এর পিতামাতা দেশীয় লোক, সে বিষয়ে সন্দেহ নেই। এতকাল আপনি ম্যাটারনিটি ওয়ার্ডের চার্জে রয়েছেন, আপনি তো এ সম্বন্ধে বিশেষজ্ঞ বলিয়া ইন্সপেক্টর বাবু পকেট বুক বাহির করিয়া কি লিখিয়া লইলেন। বলিলেন, সেই ফানেলগুলো যার কথা চিঠিতে আপনি লিখেছিলেন সেগুলো কোথায়? ডাক্তার সাহেবের আদেশে সেই সব আনা হলো। বিনোদবাবু সেগুলি নাড়িয়া চাড়িয়া দেখিতে দেখিতে বলিলেন, ব্যাপারটা সম্ভবত সিআইডিতে যাবে। ছেলের পশু থেকে যদি তারা খুঁজে বের করতে পারে তবে এইগুলোর সাহায্যেই পারবে। আর তো কোনো সূত্র পাচ্ছি না। আচ্ছা, আপনার হাসপাতাল সংক্রান্ত কোনো স্ত্রীলোকের কাজ নয় তো? কোনো দেশি নার্স কিংবা চাকনারি? ডাক্তার সাহেব বলিলেন, সেটা তো আপনি খোঁজ করে দেখবেন। হাসপাতালে কেউ যদি হয় তবে সে আজ তার নিজের বাসায় শয্যাগত, কাজে আসেনি। বিনবাবু আবার বুক পকেট থেকে ডায়েরি বার করিয়া কি লিখিলেন। পকেট বুক বন্ধ করিয়া বলিলেন, এই ফানেলগুলো আমায় নিয়ে যেতে হবে। দয়া করে কাউকে বলুন একটা খবরের কাগজে এগুলো যেন বেঁধে দেয়। একজন ভৃত্য আসিয়া ডাক্তার সাহেবের আদেশ প্রতিপালন করিল। যাইবার সময় বিনোদবাবু বলিলেন, দেখুন একবার ছেলেটার অদৃষ্ট। বুড়ো মুনি ঋষিদের কথা এই জন্যেই বিশ্বাস করতে হয়। অদৃষ্টই হলো মূলাধার। জন্মালেন কোনো বস্তির কোনো খোলার ঘরে, মা হয়তো বাজারের কোনো তরকারিওয়ালি, বড়জোর কোনো গেরস্থ বাড়ির ঝি, ভাব হয়তো চানাচুর বেচে কিংবা রিস্কা টানে। একটা অবৈধ সংসর্গের ফলে জন্ম। এক রাত্রে যেতে না যেতেই ভানুমতির খেলা। ভিখারির ছেলে একেবারে রাজপুত্তুর। আপনিও তো নিঃসন্তান মানুষ, হয়তো একে প্রতিপালন করবেন, লেখাপড়া শেখাবেন, কমে বিলেত পাঠাবেন। কালে উনি হবেন হয়তো কোনো জেলার ম্যাজিস্ট্রেট বা সিভিল সার্জন, নয়তো হাইকোর্টের জজ। কি আশ্চর্য কারখানা বলিয়া বিনোদবাবু হা হা করিয়া হাসিতে লাগিলেন। ডাক্তার সাহেবও হাসিতে হাসিতে বলিলেন, বিনোদবাবু, আপনি পুলিশ না কবি? কেন? ডাক্তার বললেন, আপনার কল্পনা যেরকম সুদূরগামিনী, আপনাকে কবি বলেই বোধ হয়। বিনোদ বললেন, আমাকে বরং জ্যোতিষী বলতে পারেন। আমি জাতকের কুষ্টির একটা খসড়া করে দিলাম। এই বলিয়া ইন্সপেক্টর বাবু হাসিয়া শিশুর গালে দুইটি আঙুলি স্পর্শ করিয়া খবরের কাগজে জড়ানো বান্ডিলটি লইয়া উঠিয়া গেলেন। গুড ডে ডক্টর বলিয়া ডাক্তার সাহেবের সহিত করমর্দান্তে মশ মশ শব্দ করিয়া প্রস্থান করিলেন। ইন্সপেক্টর বাবু অদৃশ্য হওয়া মাত্রই গৃহিণী আসিয়া বলিলেন, হ্যাঁ গা, তুমি পুলিশে চিঠি লিখতে গেলে কোন আক্কলে বলো দেখি? ডাক্তার বলিলেন, পিনাল কোড অনুসারে একটা মস্ত বড় অপরাধ, একে বলে অ্যাবডমেন্ট, শক্ত সাজা। আমি সরকারি ডাক্তার, পুলিশে খবর যে আমাকে দিতেই হবে। গৃহিণী বলিলেন, এইসব ফানেল নিয়ে গেল, এই সূত্র ধরে যদি মাকে খুঁজে বের করে? ডাক্তার বলেন, জেল হবে। এই অপরাধে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। গৃহিণী বলিলেন, তা হোক, 7 বছর কেন, 14 বছর জেল হোক, কিন্তু আমার ছেলেকে তো কেড়ে নিয়ে যাবে না তো? ডাক্তার সাহেব হাসিয়া বলিলেন, তোমার ছেলে নাকি? গৃহিণী বলিলেন, ছেলে নয়, ও যে আমার মা বলেছে। ডাক্তার বললেন, স্বপ্ন দেখছো? গৃহিণী বললেন, স্বপ্ন দেখবো কেন, তখন কাজ ছিল, ঠিক যেন শুনলাম, ও মা, ও মা। নয় রে সোনার মা। সোনার মা বলল, হ্যাঁ বাবা, আমি স্পষ্ট শুনলাম, ও মামা বলে কাঁদছে। ডাক্তার বলেন, পাগল নাকি? কচি ছেলে ওয়াও ওয়াও করে কাঁদে শুনেছি, তুমি শুনেছো মা?
ও মা। গৃহিণী বললেন, সে যাই হোক, আমি কিন্তু ওকে দিচ্ছি নে, ওর মাই আসুক আর ওর বাবাই আসুক। ডাক্তার বললেন, ওর মা বাবা যে ছেলে দাবি করতে আসবে সে সম্ভাবনা কম। ছেলের তাদের দরকার থাকলে তারা ফেলে যাবে কেন? হ্যাঁ, ভালো কথা, ছেলেকে দুধ দেবার জন্যে একজন দায় খোঁজার কথা হচ্ছিল, তো তা ভাগ্যক্রমে একজনকে পেয়ে গেছি। গৃহিণী বললেন, দায় কোথায় পেলে? ক মাসের ছেলে তার? দুধ আছে তো? ডাক্তার বললেন, ছেলে নয়, মেয়ে। ওসবের ঘন্টা খানেকের মধ্যেই মারা গেছে। 7 মাসে না 8 মাসে হয়েছিল, সে কি আর বাঁচে? গৃহিণী বললেন, তোমাদেরই হাসপাতালে? ডাক্তার বললেন, না না, বাইরে হয়েছিল। মেয়ে মরে যাওয়ার পর প্রসূতির অবস্থা দেখে কাল বিকেলে এসে তাকে হাসপাতালে দিয়ে গেছে। গৃহিণী বললেন, হ্যাঁ গা, এ ছেলে তো 7 মাসে হয়নি, এ বাঁচবে তো? ডাক্তার বললেন, দেখে বোধ হয় এ পুরো 10 মাসেই প্রসব হওয়া ছেলে। গৃহিণী বললেন, তা বলে বাঁচতে পারে, কি বলো? আচ্ছা, হাসপাতালে সেই মাগি হিন্দু না মুসলমান? ডাক্তার বললেন, হিন্দু। ওই যে মোড়ে লাল রঙের গির্জা, তার পাদ্রী সাহেবকে তো জানো, তার মেমকেও জানো। সেই যে গত বছর লাট সাহেবের গার্ডেন পার্টিতে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল, মনে পড়ছে? গৃহিণী বলেন, হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে। মেম সাহেব তারপর একদিন আমাদের বাড়িতে এসেছিলেন, আমরাও দুজনে তো ওদের বাড়িতে চায়ের নিমন্ত্রণে গিয়েছিলাম। তা কি হয়েছে? ডাক্তার বললেন, ছুরি সেই মেম সাহেবের আয়ার মেয়ে। পাদ্রী সাহেবের চিঠি নিয়েই ওর মা এসে ছুরিকে হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। গৃহিণী বললেন, ছুরির বয়স কত? ডাক্তার বললেন, 17-18 হবে, প্রথম পোয়াতি বোধ হয়। গৃহিণী বললেন, ছুরি ভালো হবে তো? তা কবে থেকে আসবে? কেমন আছে? কদিন লাগবে? ডাক্তার বললেন, আজ সকালেই তো ভালো দেখে এসেছি, ওষুধও দিয়ে এসেছি, 4-5 দিনই সেরে উঠবে বোধ হয়। গৃহিণী বললেন, 4-5 দিন? কতদিন কেবল হরলিক্স খেয়ে বেঁচে থাকবে আমার খোকা? ইতিমধ্যে গৃহিণী শিশুর খোকা নাম দিয়াছে শুনিয়া ডাক্তার সাহেব হাসিলেন, বলিলেন, কাজেই। গৃহিণী বললেন, তুমি তো মনে মনে কানলেমি লঙ্কা ভাগ করছো, ভালো হয়ে যদি ছুরি বা তার মা রাজি না হয়? ডাক্তার বললেন, মনে মনে লঙ্কা ভাগ করিনি, ছুরির মার সাথে কথা হয়নি ঠিকই, তবে মেম সাহেব এসেছিলেন ছুরিকে দেখ, তার সঙ্গেই কথাবার্তা করে রেখেছি। তিনি বলেছেন, বেশ তো। আমি কিভাবে একটা ছেলে কুড়িয়ে পেয়েছি তাকে সব বললাম কি না? শুনে তিনি বললেন, তাহলে এই মেয়েটাও বোধ হয় দুধ দিয়ে সেই ছেলেকেই বাঁচাবে, এই রকমই ঈশ্বরের বিধান। বাইবেল কোট করলেন, সকল জীবের আহারের ব্যবস্থা ঈশ্বরই করেন, সেই বিষয়ে তার কোনো ভুল চুক হয় না, এইভাবের একটা বচন। তোমার কথাও তিনি জিজ্ঞেস করলেন, বলেছেন শীঘ্রই একদিন তোমার সঙ্গে দেখা করতে আসবেন। গৃহিণী বলেন, আহা, মেম সাহেবটি বেশ, খুব আমোদে, একটুও অহংকার নেই, নিজেদের চেয়ে নেটিভদের কিছু মাত্র হীন মনে করেন না। আর কি সুন্দর বাংলা বলেন, দেখেছ? ডাক্তার বলেন, উনি যখন কুমারী ছিলেন ওর অভিপ্রায় ছিল মিশনারি হয়ে এদেশে আসবেন, তাই বিলাতেই রীতিমতো বাংলা শিখেছিলেন। তারপর পাদ্রী সাহেবের সঙ্গে ওর বিয়ে হয়। বামুন ঠাকুর আসিয়া সংবাদ দিল, ভাত ঠান্ডা হয়ে যাইতেছে। দুজনেই খাইতে গেলেন। আহার সমাপ্ত হইলে ডাক্তার গেলেন একটু বিশ্রাম করিতে, কারণ আবার 3টের সময় তাহাকে কলেজ যাইতে হইবে। গৃহিণী গেলেন খোকার তত্ত্বাবধানে। 4 দিন পর
রিস্কা করিয়া খোকার দুধমা আসিল। আসিয়ায় খোকাকে কোলে লইয়া শুইল। নাম বলিল ফুলটুসিয়া। সোনার মা খুটিয়া খুটিয়া জেরা করিয়া সারাদিনে ফুলটুসিয়ার 14 পুরুষের খবর সংগ্রহ করিয়া লইল। জাতিতে তারা দোসাপ, পাটনা জেলায় বাড়ি, পিতা জীবিত নাই। এখানে শিয়ালদয়ের নিকট তাহার মাতুল সপরিবারে বাস করে, সেখানেই সে থাকিত, কারণ তাহার শ্বশুর শাশুড়ি জীবিত নাই। 8 বছর বয়সে তাহার বিবাহ হইয়াছিল। স্বামী পাটনা কলেজের কোন সাহেবের কুঠিতে বেয়ারার কাজ করে। গত বৎসর বড়দিনের ছুটিতে সাহেবের সঙ্গে কলকাতা আসিয়াছিল। পূজার বন্ধে সাহেব যদি আসেন তবেই সে আসিবে, কিন্তু পুজোর বন্ধে সাহেব বড় একটা কলিকাতায় আসেন না, মসুরি বা সিমলায় পাহাড়ে যান। তবে বড়দিনের ছুটিতে নিশ্চয়ই আসিবেন, প্রতি বৎসরই আসেন। পরদিন ডাক্তার সাহেব আসিয়া পত্নীর সহিত চা পান করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, কি গো, তোমার খোকার দুধমা খোকাকে যত্ন টত্ন করছে? গৃহিণী বলিলেন, হ্যাঁ তা তো করছে বটে, কিন্তু। ডাক্তার বলেন, কিন্তু কি? গৃহিণী বলেন, মা গো, কি কালো ছুরি, যেন আবলুস কাঠ। ডাক্তার বলিলেন, যাদব দোষব কি না? দোসাত পশ্চিমের খুব ছোট জাত, তুমি বলছো মাগো কি কালো? ওর স্বামী বোধ হয় ওকে দেখে রম্বা কি তিলোত্তমা বলিয়া ডাক্তার সাহেব হাসিতে লাগিলেন। গৃহিণী বলিলেন, বলছিল ওর স্বামী তার মনিবের সঙ্গে পূজার বন্ধে আসতে পারে, তখন ছুরি হয়তো 10-12 দিন ছুটি চাইবে, তাহলে তখন খোকার কি হবে? ডাক্তার সাহেব বলিলেন, সে তো এখনো 2 মাস দেরি আছে, ছুটি যদি চায় যা হয় একটা ব্যবস্থা করা যাবে। দুধমা খোকাকে যেরূপ যত্ন করিতে লাগিল তাহা সকলেই তাহার উপর প্রীত হইলেন। ফুলটুসিয়া নামটা বড় লম্বা হওয়ায় উহা সংক্ষিপ্ত করিয়া সকলে তাহাকে ফুলি বলিয়া ডাকিতে লাগিল। ফুলি 5 বৎসর হইতে তাহার মার সহিত কলকাতায় আছে। বাঙালির মতোই বাংলা বলিতে পারে, বরং হিন্দি বলিতেই সময়ে সময়ে তারা আটকায়। খোকা তাহার দুধ খাইবে বলিয়া ডাক্তার সাহেব তাহার আহারের উত্তম বন্দোবস্ত করিয়া দিলেন। তাহার স্নানের জন্য উত্তম সাবান এবং পরিধানের উত্তম ও প্রচুর শাড়ি সেমিজ আসিল। কয়েকদিন পরে পাদ্রী সাহেবের মেম বিভাবতীর সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। তাহার আয়াকন্যা ফুলটুসিয়া ভালো আছে দেখিয়া খুশি হইলেন। খোকাকেও দেখিলেন, আদর করিলেন, বলিলেন, মিসেস ভাদুরী, শুনিলাম ছেলেটিকে আপনি পোষ্য গ্রহণ করিয়ার অভিপ্রায় করিয়াছেন। উহা ভালো কথা, ছেলেটিও দেখিতে বেশ, ইহার নাম কি রাখিবেন? বিভাবতী, ছেলে বাছুকাকে মেম সাহেব, আমাদের বাঙালি প্রথা 6 মাস বয়সে অন্নপ্রাশন হয়, সেই সময় শিশুর নামকরণ হয়। মেম সাহেব বলিলেন, উহার নাম রাখিবেন থিওডোর। থিওডোর অর্থ হলো ঈশ্বরের দান। আপনার সন্তান ছিল না, তাই ঈশ্বর দয়া করিয়া আপনার কাছেই উহাকে পাঠাইয়া দিয়াছে। থিওডোর ভাদুরী, বেশ শুনাইবে না? বিভাবতী হাসিয়া বলিলেন, অদ্ভুত শুনাইবে। আপনি যে নাম প্রস্তাব করিলেন তাহার বাংলা হয় ভগবত প্রসাদ বা নারায়ণ প্রসাদ। মেম সাহেব বলিলেন, পুলিশ ছেলেটির পিতামাতাকে আবিষ্কার করিতে চেষ্টা করিতেছে, এখনো কোনো সন্ধান পায় নাই। ইহা আপনার স্বামীর নিকট থেকেই শুনিলাম। যদি পুলিশ তদন্তে প্রকাশ হয় উহার পিতা হিন্দু নয়, মুসলমান, তবে কি নাম হইবে? বিভাবতী বলিল, তবে উহার নাম হইবে খোদা বক্স, খোদার বকশিস, মানে ঠিকই থাকিবে। কিন্তু মেম সাহেব, আমরা বাঙালি, উহার বাংলা নামই রাখিব। মেম সাহেব বলিলেন, দেখুন মিসেস ভাদুরী, আমার মনে হয়
পুলিশ কোনোদিনই ইহার পিতামাতাকে আবিষ্কার করিতে সমর্থ হইবে না। ইহার জাতিকুল চিরদিনই রহস্যাবৃত রহিয়া যাইবে। কালক্রমে ইহার বিবাহ দিতে হবে। হিন্দু সমাজে ইহাকে চালানো যাবে না। আমার পরামর্শ, ইহাকে প্রভু যিশুর ভিত্ত করিয়া দিন। ইহাকে ব্যাপটাইজ করুন। বৃহৎ একটা খ্রিস্টান দেশীয় সমাজ রয়েছে। সেই সমাজে মিশিলে ইহার বিবাহাদি সম্বন্ধে কোনো গোলই থাকিবে না। এমনকি যদি কোনো ইউরোপীয় কন্যাকেও বিবাহ করিতে চায়, তাহাতেও কোনো বাধা হইবে না। আমার কথাটা ভাবিয়া দেখিবেন। আপনার স্বামীর সঙ্গেও পরামর্শ করিবেন। যদি ইহাকে পবিত্র খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা আপনাদের অভিমত হয়, আমার স্বামীকে জানাইলেই হইবে। তিনি সকল ব্যবস্থা করে দিবেন। ব্যাপটিজমের সময় থিওডোর নাম পছন্দ না করেন, ওর নাম দেবপ্রসাদই দেবেন। নারায়ণ প্রসাদ নাম চলিবে না, কারণ উহা পৌত্তলিক নাম। বিভাবতী মেম সাহেবকে চাপান করাইয়া বিদাইয়া দিলেন। যাইবার সময় মেম সাহেব আবার বলিয়া গেলেন, শিশুকে যদি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিতে আপনাদের আপত্তি না থাকে, তো আমাকে জানাইবেন। বড়দিনের সময় সেই ব্যবস্থা করা যাইবে। স্বামী বাড়ি আসিলে বিভাবতী তাহাকে বলিল, ওগো, পাদ্রী সাহেবের মেম যে মাঝে মাঝে কেন আসছেন, তা এতদিনে প্রকাশ হয়েছে। তার মতলব কি জানো? কি? আমাদের সবাইকে যিশু বাজাবার চেষ্টা। কিরকম? মেম সাহেবের সঙ্গে আজ অপরাহ্নে তাহার যে সমস্ত কথাবার্তা হইয়াছিল, তাহা সবিস্তারে বিভাবতী বর্ণনা করিয়া বলিলেন। এ ছেলে বই আমাদের আর কে আছে? ছেলে খ্রিস্টান হইলে আমরা দুজনও খ্রিস্টান হব, এই বোধহয় ওদের ভরসা। ডাক্তার সাহেব শুনিয়া কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বলিলেন, আমাদের শুদ্ধ যিশু ভজাইবার চেষ্টা ওদের নাও থাকিতে পারে। ওই রকম কুড়িয়ে পাওয়া ছেলে মেয়েকে ওরা খ্রিস্টান করে নিজেদের পুষ্ট করে থাকেন। ভাবছেন বোধহয় এও তো কুড়িয়ে পাওয়া ছেলে, এটাই বা হাত ফসকে যায় কেন? কিন্তু একটা কথা মেম সাহেব যে বলেছেন তা ঠিক, ওকে হিন্দু সমাজে চালানো যাবে না। আমরা যে পরামর্শ করেছিলাম 6 মাস বয়স হলে ঘটা করে ওর অন্নপ্রাশন দেবো, সে তো হবে না। অন্নপ্রাশনে যে রীতিমতো পূর্বপুরুষকে শ্রাদ্ধ করতে হয়। আমাদের পূর্বপুরুষ তো ওর পূর্বপুরুষ নয়। বিভা বলিল, তবে কোন সমাজে খোকা মিশবে পরে? ডাক্তার বলিল, কেন, ব্রহ্ম সমাজ তো রয়েছে। বিভা বলিল, তারাও শুনতে পাই বিবাহদের ব্যাপারে আজকাল জাত সম্বন্ধে খুঁতখুত করেন। ডাক্তার বলিল, কেউ কেউ করে, সবাই না। ফলে পৌষ মাস আসিল এবং চলিয়াও গেল। খোকার অন্নপ্রাশনও হইল না, ব্যাপটিজমও হইল না। খোকা এখন 1 বৎসর হইয়াছে। ডাক্তার সাহেবের ভবিষ্যৎবাণী ঠিক হইয়াছে। এখন তাহার দেহকে উজ্জ্বল শ্যামবর্ণ বলা যায়। দিব্য ইষ্টপুষ্ট ছেলেটি। সে বিভাবতীকে মা এবং ডাক্তার সাহেবকে বাবা বলিতে শিখিয়াছে। হামাগুড়ি দিয়া এঘর ওঘর করে, বসিতেও পারে। একবার কোনদিন দেয়াল ধরিয়া দাঁড়াইয়াও ওঠে। তাহার পালক পিতা মাতা সে প্রতীক্ষাই আছেন। দুধ মাকে খোকা বলে ফুই মা। ফুলি তাকে ইহা শিখিয়াইয়াছে। সম্প্রতি তাহাকে স্তন্যদুগ্ধ ছাড়াইয়া দেয়া হইয়াছে এবং রাত্রে পাছে ফুলি গোপনে স্তন্যদান করে, এই জন্যে বিভাবতী তাহাকে নিজের বিছানায় শয়ন করাইতেছেন। ফুলিকে জবাব দিবারই কথা হইতেছে, কিন্তু এখনো খোকা অর্ধরাত্রিতে জাগিয়া উঠিয়া আমি ফুইমা যাব বলিয়া মহা কান্না জুড়াইয়া দেয়। তখন ফুলিকে জাগাইয়া খোকাকে তাহার কোলে দিতে হয়। বিভাবতী সেখানে বসিয়া থাকেন। ফুলি খোকাকে চুমা খাইয়া আদর সোহাগ করিয়া ঘুম পাড়াইয়া দেয়। বিভাবতী তখন তাহাকে আবার নিজের শয্যায় লইয়া আসেন। কিছুদিন পূর্বে সোনার মা বলিয়াছিল, দেখো গিন্নিমা, ফুলি খোকার সঙ্গে এমন ভাবে কথা কয়, এমন ভাবে সোহাগ করে, যেন ওই ওর মা। বিভা বলিলেন, তা হবে না বাছা, 5 দিনের ছেলেটিকে বুকে দুধ খাইয়া মানুষ করলো,
আপন সন্তানের মতো খোকার উপর ওর মায়া বসে গেছে। সোনার মা বললে, খোকারও ফুলির কোলে যেতে পেলে কি হাসি, কি কথা, কি আনন্দ। বাস্তবিক ফুলির কোলে খোকাকে দেখিলে কে বলিবে ফুলি খোকার বেতন ভগিনী ঝি মাত্র। খোকার বয়স 2 বৎসর পূর্ণ হইতে চলিল। এ সময় জানা গেল ফুলটুসিয়া সন্তান সম্ভবা। তখন কর্তাগিনীতে পরামর্শ করিলেন, এবার ইহাকে বিদায় করা আবশ্যক। কর্তা বলিলেন, সেদিন ফুলির মা এসেছিল, আশ্বিন মাসেই ওর ছেলে হবে বললে, ভাদ্র মাসের গোড়াতেই ওকে দিতে হবে। এখন থেকে ওকে বিদেয় করাই ভালো। বাস্তবিক ওকে দিন দিন ফুলির যেরূপ নেওয়াটা হয়ে পড়ছে, তাহাতে বিভাবতীর মনে একটু ঈর্ষার সঞ্চার হইয়াছে। এ কথা বলা যায় না। ডাক্তার সাহেব বলিলেন, কমে এখন খোকার জ্ঞান হচ্ছে, এখন ওই দোষদের মেয়েটার সংসর্গে ওকে রাখলে ওর মনে নানা রকম কুশিক্ষার বীজ বপন করা হবে। বৈশাখের মাঝামাঝি ফুলিকে বিদায় করা হইল। সে অনেক কাটা করল, যাইবার ইচ্ছা তার মোটেই ছিল না। বলিল, খোকাকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা, কেমন করে আমার মুখে ভাত জল রুজবে। বিভাবতী বলিল, আরে তোর মামার বাসা তো এখান থেকে বেশি দূর নয়, মাঝে মাঝে আসবি, খোকাকে দেখে যাবি, আর আশ্বিনে তোর যখন নিজের খোকা হবে তখন তাকে পেয়ে খোকাকে ভুলতে পারবি। খোকার জন্য নতুন ঝি রাখা হইল। প্রথম কয়েকদিন ফুলির জন্য খোকা খুব হেদাইল। রাত্রে ফুলিমা যাব বলিয়া বায়নাও ধরিল। ডাক্তার সাহেব তাহাকে নতুন নতুন খেলনা আনিয়া দিতে লাগিলেন। ক্রমে খোকা ফুলিকে ভুলিল। ফুলি মাঝে মাঝে খোকাকে দেখিতে আসিত, তাহাকে কোলে করে আদর করে। এক একদিন সমস্ত দিন এখানেই কাটাইয়া যায়। ক্রমে তাহার প্রসবকাল যত নিকটবর্তী হইতে লাগিল, তাহার আশাও কমিয়াতে লাগিল। আশ্বিন মাসে পাদ্রী সাহেবের আয়া আসিয়া সংবাদ দিয়া গেল, ফুলির একটি পুত্র সন্তান জন্মাইছে। আরও বলিল, তাহার জামাইয়ের মনিব কলকাতার কলেজে বদলি হইয়া আসিতেছেন, জামাই এখন কলকাতাতেই থাকিবে। খোকার নতুন ঝি খোকাকে বেশ যত্ন করে। বিকালে ঠেলা গাড়িতে করিয়া পার্কে বেড়াইতেও লইয়া যায়। কোনো কোনো দিন খোকা পিতামাতার সহিত বিকালে মোটরে হাওয়া খাইতে বের হয়। এখন তাহার বেশ কথা ফুটিয়াছে। ফুলির ছেলে 3 মাসের হইলে তাহাকে কোলে লইয়া ফুলি একদিন বেড়াইতে আসিল। ছেলেটি ফুলির চেয়ে এক ছোপ কালো হইয়াছে, বোধ হয় পিতৃগুণে। ডাক্তার গৃহিণী তাহাকে 2টি টাকা এবং কয়েকটা কমলা লেবু উপহার দিলেন। ফাল্গুন মাসে শহরে বসন্ত রোগের প্রকোপ দেখা দিল। ডাক্তার সাহেব পরিবারস্থ সকলকে, মায়ের ঝি চাকরকে পর্যন্ত টিকা দিলেন। কয়েকদিন পরে খোকা জ্বরে পড়িল। 3 দিন পরে তাহার উদরে, মুখে ও গালে গুটিকা চিহ্ন দেখা দিল। পরদিন তাহার সংশয় রইল না যে খোকার বসন্ত রোগে আক্রান্ত হইয়াছে। খোকার ঝি পলায়ন করিল। ডাক্তার গৃহিণী বলিলেন, 10-11 মাস প্রতিপালন করিল, এতদিনেও খোকার প্রতি তাহার দয়া মায়া স্নেহ মমতা কিছুই জ্বলবিল না। আশ্চর্য। সোনার মার কথায় জানা গেল, খোকার পলাতক ঝি ইদানিং অপরাহ্নে সব দিন খোকাকে পার্কে বেড়াইতে লইয়া যাইত না, গোপনে নিজেদের বস্তিতে লইয়া যাইত এবং সেখানে কোনো কোনো দিন খোকাকে মুড়ি ফুলুরি কিনাইয়া খাওয়াইত। জ্বর হইবার 2 দিন পূর্বেও এরূপ করিয়াছিল। এতদিনে এ কথা প্রকাশ না করে জন্যে সোনার মা যথেষ্ট তিরস্কৃত হইল। হাসপাতাল হইতে নার্স আসিল। চিকিৎসা সেবা শুশ্রূষা রীতিমতো চলিতে লাগিল। তথাপি রাত্রদিন খোকার কাছে থাকিবার জন্যে একজন ঝির অভাব অনুভূত হইল। পাছে তাহাকে এই কার্যে নিয়োগ করা হয়, সম্ভবত এই ভয়ে সোনার মা বলিল,
ফুলিকে ডেকে পাঠাও না, সে শুনলে এক্ষুনি ছুটে আসবে। ডাক্তার দম্পতি বিবেচনা করলেন, ফুলি খোকাকে যেরূপ ভালোবাসিত, এই সংবাদ শুনিলে সে বোধহয় না আসিয়া থাকিতে পারিবে না। হইলই তাহাই। জননী ও স্বামীর নিষেধ ও প্রবল বাধা সত্ত্বেও ফুলি তাহার পুত্রকে মাতুলানির নিকটে রাখিয়া ছুটিয়া আসিল এবং সলজ নয়নে খোকাকে কোলে লইয়া বসিল। অক্লান্ত সেবা শুশ্রূষা চিকিৎসা সত্ত্বেও খোকা বাঁচিল না। গৃহে করন্দনের রোল উঠিল। বিভাবতী শয্যায় লইলেন, কিন্তু ফুলির সে কি কান্না! ওরে আমার ধন রে, আমার বুকের কলজে রে, আমায় ছেড়ে তুই কোথায় চলে গেলি রে, ইত্যাদি শুনিয়া পাষাণ যেন বিগলিত হইতে লাগিল। সৎকারের এখন কি ব্যবস্থা হয়? কম্পাউন্ডার বাবুকে তাহার আয়োজনে পাঠাইয়া ডাক্তার সাহেব একটা ইজি চেয়ারে পড়িয়া রইলেন। তাহার গণ্ড বাহিয়া অশ্রু গড়াইতে লাগিল। বেহারা আসিয়া সংবাদ দিল, পাদ্রী সাহেব আসিয়াছেন। ডাক্তার সাহেব একটু বিরক্ত হইয়া নিচে নামিয়া গেলেন। ফুলি তখনও মাঝে মাঝে ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদিতেছিল। ঈশ্বর দিয়াছেন, ঈশ্বরই লইলেন, তজ্জন্য শোক করা বৃথা, ইত্যাদি কয়েকটি প্রচলিত সান্ত্বনা বাক্যের পর পাদ্রী সাহেব বলিলেন, ডাক্তার ভাদুরী, আপনার নিকট আমার একটি আবেদন আছে। ডাক্তার বলিলেন, কি বলুন। পাদ্রী বলিলেন, শিশুর মৃতদেহটি আমাকে দান করুন, আমি উহা খ্রিস্ট ধর্মের সকল অনুষ্ঠান অনুসারে সমাধিস্থ করিব। ডাক্তার বলিলেন, তাহাতে আপনার লাভ? জীবিত থাকিলে উহাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করিতে পারিলে আপনার লাভ, অর্থাৎ কর্তব্য কর্ম পালনের সন্তোষ লাভ হইতে পারিত, ইহা আমি বুঝিতে পারি। কিন্তু মৃতদেহকে খ্রিস্টীয় প্রথায় সমাধিস্থ করার কি ফল হইবে? আমি এতদিন উহাকে সন্তানবৎ পালন করিয়াছি, আমি খ্রিস্টান নই, ইহাকে খ্রিস্টীয় প্রথায় সমাধিস্থ করিতে আমার আপত্তি আছে। জনক না হইল আমি তো উহার পিতা। পাদ্রী সাহেব দৃষ্টি অবনত করিয়া মৃদুস্বরে বলিলেন, আমি উহার পিতামহ। ডাক্তার সাহেব পরম বিস্ময়ে উচ্চ হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, কি বলিতেছেন আপনি? পাদ্রী বলিলেন, বলিতে লজ্জায় আমার মাথা হেঁট হইয়া যাইতেছে, কিন্তু না বলিলেই নয়। আপনি আমার পুত্র জোসেফকে দেখিয়াছেন। ডাক্তার বলিলেন, আমি গত বৎসর আপনার আলয়ে চা পানের নিমন্ত্রণে গিয়া আপনার এক পুত্রকে দেখিয়াছিলাম, বছর 20-22 বয়স। পাদ্রী বলিলেন, সেই দুশ্চরিত্র কুলাঙ্গারী এই পুত্রের জনক। ডাক্তার বলিলেন, আর জননী? পাদ্রী বলিলেন, যাহাকে আপনি শিশুর দুগ্ধ মা বলিয়া নিযুক্ত করিয়াছিলেন, সেই হতভাগিনী বালিকা। এই সময় দ্বিতল হইতে কন্দনের শব্দ আসিল, ওরে আমার সোনা রে, আমার মানিক রে, তোর ফুলিমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে? পাদ্রী সাহেব বলিতে লাগিলেন, পুয়োর গাল, পুয়োর গাল। ফুলির আচরণ, শিশুর গাত্রবর্ণের রহস্য ডাক্তার সাহেবের নিকট দিনের আলোর মতো পরিষ্কার হইয়া গেল। তাহার পর পাদ্রী সাহেব যাহা বলিলেন তাহার সারমর্ম এই, ব্যাপারটা জানাজানি হইলে মেম সাহেবের নিকট শুনিয়াছিলেন। তাহার আয়ার ইচ্ছা ফুলির গর্ভ নষ্ট করা, কারণ জামাতা আসিয়া শিশুর গাত্রবর্ণ দেখিয়া কখনোই বিশ্বাস করিবে না যে শিশু তাহারই ঔরসজাত। বিশেষ করে ফুলির মা সাহেবের বাড়িতে চাকরি করে এবং ফুলিরও সেখানে যাতায়াত আছে। পাদ্রী সাহেব তাহাকে বলিয়াছিলেন যে খবরদার, উহা পাপের উপর মহাপাপ, ওরূপ করবার চেষ্টা করিলে তিনি পুত্রের কলঙ্ক ভয় এবং লোকলজ্জা পরিত্যাগ করিয়া পুলিশে সংবাদ দেবেন। আয়া বলিয়াছিলেন, আমার জামাই আসিয়া ছেলে দেখিলে তখনই আমার মেয়েকে পরিত্যাগ করিবে, তাহলে উপায়? তাহাকে পাদ্রী সাহেব আশ্বাস দিয়াছিলেন
যা হোক একটা সুব্যবস্থা তিনি করিয়া দিবেন। তাহার উপদেশ অনুসারে ফুলির মাতা শিশুকে আনিয়া এই বাড়িতে রাখিয়া গিয়াছিল, কারণ তাহাদের বিশ্বাস ছিল নিঃসন্তান ডাক্তার ভাদুরী ইহাকে পাইয়া যত্নের সহিত প্রতিপালন করিবেন, এবং কার্যত ইহাই হইয়াছিল। শিশুর জন্য একজন দুধমা আবশ্যক হইবে বুঝিয়াই ফুলিকে ডাক্তার সাহেবের হাসপাতালে পাঠাইয়া দেওয়া হয়েছিল, নচেত হাসপাতালে দিবার কোনো প্রয়োজনীয় ছিল না। আয়া তাহার কন্যাকে শিখাইয়া দিয়াছিল, তোর ছেলে হইয়াছিল বলিস না, বলিস তোর মেয়ে হইয়াছিল। তাহা হইলে তোর সম্বন্ধে কাহারও সন্দেহ হইবে না। আর বলিস 10 মাসে নয় 8 মাসে হইয়াছিল, তাহা হইলে জামাইও কোনো অন্যায় সন্দেহ করিতে পারিবে না। এই সকল বিবরণ শেষ করিয়া পাদ্রী সাহেব বলিলেন, দেখুন, পাপে এই শিশুর জন্ম। আমরা উহাকে ব্যাপটাইজ করিতে চাইয়াছিলাম, তখন আপনারা দিলেন না। এখন উহার আত্মা প্রভু যিশুর স্মরণ হইলে অনন্ত নরক হইতে পরিত্রাণ পাইবে, ইহাই আমি বিশ্বাস করি। সেই জন্যেই আমার কর্তব্য উহাকে খ্রিস্ট ধর্ম অনুমোদিত অনুষ্ঠানের সহিত সমাধিস্থ করা। ডাক্তার সাহেব সম্মত হইলেন। জিজ্ঞাসা করিলেন, আপনার সেই পুত্র জোসেফ এখন কোথায়? পাদ্রী সাহেব বলিলেন, এই ব্যাপার ধরা পড়িবার পর আমরা তাহাকে বহু তিরস্কার করি এবং গৃহ হইতে বহিষ্কৃতও করিয়া দিতে চাহি। অবশেষে উহার জননীর একান্ত অনুরোধে উহাকে বিলাইতে পাঠাইয়া দিয়াছি। এখন সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিভিনিটি অধ্যয়ন করিতেছে, কালক্রমে ধর্মযাজক হইবে। ডাক্তার সাহেব মনে মনে বলিলেন, ছেলের দুষ্কৃতি তো তবে খুব কঠোরই শাস্তি বিধান দিয়া হইয়াছে। প্রকাশ্যে অবশ্য কিছু বলিলেন না। পাদ্রী সাহেব বিদায় লইয়া গির্জায় গিয়া লোকজন সহ একটা সবাদার পাঠাইয়া দিলেন। পরদিন মৃতদেহ যথারীতি সমাধিস্থ করা হইল। কিছুদিন পরে দেখা গেল কবরের শিরোদেশে মার্বেল পাথরে খোদিত কতকগুলি ইংরেজি কথা লিখিত হইয়াছে। তাহার অনুবাদ এই: নামহীন গোত্রহীন 2 বৎসর 7 মাস বয়স্ক শিশু প্রভু যিশুর কোলে চিরবিশ্রাম লাভ করিল। বন্ধুরা, শেষ হলো আজ আমার গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। আর যারা যারা আজকে আমার গল্পটা শুনলেন প্লিজ একটু লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো শুভরাত্রি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো নমস্কার।